নমস্কার। সম্প্রতি পিতামাতা সুপ্রম একটি শব্দ চয়ন করে বক্তব্য রেখেছিলেন, বা বলা যেতে পারে বক্তব্য রাখতে গিয়ে একটি শব্দর কথা বলছিলেন, যে শব্দ নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে যে কাকে টেক্কা দেবে তা নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। সেদিক থেকে আমরা বাঙালি ময়দানে পিতামাতাও তার মতন করে যখন বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, বা পিতামাতা সুপ্রিমো বক্তব্য রেখেছেন, তারপর বিভিন্ন জায়গায় পিতামাতার বিভিন্ন স্তরের নেতৃত্ব তাদের মতন করে বক্তব্য রাখছেন, তাদের মতন করে শব্দ চয়ন করছেন। আর তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে সরকারের আরেক শরিক আইপিএফটি সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করছে এই ধরনের বক্তব্য। পরিস্থিতি যে কোনো সময়ে অন্যরকম হতে পারে বলে তিনি ধারণা পোষণ করেছেন। আইপিএফটির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা, এবং সেই বৈঠকে মূলত সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আজ আপনাদের প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। শুরুতে অনুরোধ, এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের কথা বলা অনুষ্ঠান, অবশ্যই মন থেকে আপনার ভাবনা এই অনুষ্ঠানে তুলে ধরবেন, তবে অবশ্যই শালীনতা বজায় রাখবেন এই অনুষ্ঠানে কথা বলার সময়। আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, যে কোনো রাজনৈতিক দল আপনার প্রিয় হতে পারে, আপনার প্রিয় রাজনৈতিক দলের পক্ষে কথা বলুন, তবে হ্যাঁ, অন্য কোনো রাজনৈতিক দলকে এতটা অন্যরকম শব্দে আক্রমণ করার চেষ্টা করবেন না, অনুরোধ রইল। আপনার প্রিয় রাজনৈতিক দলের হয়ে আপনি কথা বলুন, আপনার বক্তব্য উপস্থাপন করুন, এই অনুরোধ রইল। আমরা বলছি, পিতামাতা সুপ্রিমো যে বক্তব্য রেখেছেন দিল্লিতে যন্তর মন্তরে যে কর্মসূচি সংগঠিত হয়েছিল, সেই কর্মসূচিতে আমরা বরাবরই কয়েকটি বিষয় সেখানে দেখতে পেয়েছি, যে বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, যে বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্যের বুকে আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রায় প্রত্যেকে তাদের মতন করে কথাগুলো বলছিলেন। যে কর্মসূচিটি ছিল যন্তর মন্তরে, যে কর্মসূচির প্রেক্ষাপটে ডেভিড মোরাসি মথার নেতৃত্ব যুব নেতা হিসাবে রাজ্যের বুকে তিনি তার মতন করে কিছু বিষয় উপস্থাপন করে পরবর্তী সময় তিনি পায়ে হেঁটে দিল্লি যাওয়ার কর্মসূচির কথা যখন বলছিলেন, তার অন্তিম দিন অর্থাৎ শেষ দিন দিল্লির যন্তর মন্তরে যখন কর্মসূচি হলো, তার আগে পর্যন্ত তাদের যে বক্তব্য ছিল, বা ডেভিড মোরাসি যে বক্তব্য রেখেছেন, পিএমওতে যে দাবি সনদ পেশ করেছেন, সেই বিষয়গুলো রাজ্যের বুকে জোরালো হয়েছে। অবৈধ অভিবাসী ইস্যুতে তাদের বক্তব্যের কথা তুলে ধরা হয়েছিল, যে বক্তব্যকে বিভিন্নভাবে জোরালো করা হচ্ছে। অবৈধ অভিবাসী ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু তারপর বা এই সময় পর্যন্ত, আজকের সময় পর্যন্ত রাজনৈতিক মহলে বিষয়গুলো নিয়ে চর্চা চলছে। আপনারা প্রত্যেকে জানেন যে সেদিন যন্তর মন্তরের কর্মসূচিতে পিতামাতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে কথাটা বলছিলেন, যে শব্দটা বলছিলেন, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সিপিআইএম রাজ্য সম্পাদক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সিপিআইএম পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং আইপিএফটির নেতৃত্ব যখন বৈঠক করলো রাজ্যের পরিস্থিতি নিয়ে, তারা উদ্বেগ প্রকাশ করলো। কেন উদ্বেগ প্রকাশ করলো? বলছিল যে মথার নেতৃত্ব যখন কথাগুলো বলছিলেন, বা নেতৃত্ব যখন বিভিন্ন জায়গায় কথাগুলো বলছিলেন, বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন, তার পাল্টা বা সমসাময়িক বিষয় নিয়ে কর্মসূচি সংগঠিত করে আমরা বাঙালির রাজনৈতিক দল তাদের মতন করে কথা বলছেন, তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আইপিএফটির নেতৃত্ব স্বপন দেববর্মার দাবি কিংবা বক্তব্য যে আমরা বাঙালি এবং পিতামাতা তাদের যে নেতৃত্বের বক্তব্য, সেগুলো হচ্ছে সেই রাজনৈতিক দলের নিজস্ব বক্তব্য, অর্থাৎ রাজনৈতিক দল তার নিজের মতন করে প্রতিক্রিয়া বক্তব্য রাখতে পারে। তার পাল্টা হিসাবে আইপিএফটির নেতৃত্ব হস্তক্ষেপ করছে তা নয়, তারা বুঝাতে চেয়েছেন, বা স্বপন দেববর্মাদের যুক্তি কিংবা বক্তব্য, যে তারা এই ধরনের কর্মসূচি বা এই ধরনের বক্তব্য নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন। কেন আশঙ্কা প্রকাশ করছেন? বিষয়গুলো উত্থাপন করে তারা বলেছেন, বা স্বপন দেববর্মারা বলছেন, যে এই সময়ের মধ্যে এই ধরনের বক্তব্য বা পাল্টা জবাব বা পাল্টা বক্তব্য সবকটি রাজ্যের পরিস্থিতিকে অন্যরকমভাবে পরিণত করতে পারে, সৃষ্টি করতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করছে। এবং রাজ্যে গত কয়েক বছর ধরে বা কয়েক দশক ধরে আমরা আমাদের মতন করে যখন বিষয়গুলো উপস্থাপন করি, রাজনৈতিক দলগুলোর কথাগুলো বলি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি, তখন আমরা কিছু কিছু শব্দকে আমরা উপেক্ষা করে যাই, শব্দগুলোকে আমরা আমাদের প্রচারের মাধ্যমে নিয়ে আসি না। কিন্তু রাজনৈতিক দলগুলো
কেউ কেউ কোনো নেতা, সবাই নন, কেউ কেউ বা কোনো নেতা এমন কিছু শব্দ চয়ন করেন বা এমন কিছু শব্দ উচ্চারণ করেন বা দলের তরফে সেই শব্দগুলোকে প্রয়োগ করেন, তখন কখনো কখনো মনে হয় যে হ্যাঁ, পুলিশ প্রশাসন কি এসব শুনেন না? রাজ্যের আরক্ষা প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী, আরক্ষা প্রশাসন কি বিষয়গুলো জানেন না? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু জানেন না? স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলবেন না? এই প্রশ্নগুলো উঠতে থাকে। নমস্কার, কে বলছেন? কথা বলুন। রাজনৈতিক দল, ক্ষমতা একটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক বক্তব্য রাখবে স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক বক্তব্যটা এমন করে না একটা উচ্ছৃঙ্খল তৈরি করে। আন্দোলনের নির্দেশিত রাজনৈতিক দল আমাদের তাদের একটা তারপরও নেতৃবৃন্দরা এবং যে প্রতিক্রিয়া দেওয়াটা তারা আমরা আশিক্ষণের ঘটনা দেখছি, আমাদের একটা বিরল ঘটনা। কিন্তু আমাদের রাজ্যের শাসক দল বিজেপি তারা শরিক দল মোটা এই ঘটনা পরিপ্রেক্ষিতে যে সমস্ত ফেসবুক লাইভ করতেছে, কিন্তু দেখা গেল আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আজও আমি এখনো প্রতিক্রিয়া দিল না। আমরা দেখছি গতকালকে এবং ফেসবুক বিশ্রাম দিকে ইয়ে দিচ্ছিল যে বাঙালিরা এখান থেকে তারা বাঙালিরা বিপ্লবীরা তারা পাঁচটা দাঁড়িয়ে রাখলো। কিন্তু এই যে উৎসবটা রাস্তা আছে, আমরা এই আশঙ্কিত যে রাজ্যের অবস্থা হোক, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো কি আসলে শোনে না, আমি শূন্য নাচনা দান করে আমরা মনে করলাম এগুলোর সমস্ত রাজনৈতিক দল নিরপেক্ষভাবে যে আমরা সবাই আমরা যেই করি আমরা ত্রিপুরা যেমন জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ আমরা ত্রিপুরা সেই ভাষণে থাকতে হবে, বজায় রাখতে হবে। কিন্তু এই জন্য এই কারণে বিনষ্ট হয় তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকার কি বলে। আমরা প্রত্যেক দলের কাছে যখন কিছু আমরা নেতৃত্বের বক্তব্য শুনি, অনেকে বলি যে হ্যাঁ, যে কোনো দলের নেতৃত্ব তার যে কথাগুলো বলছেন সেটা দলের বক্তব্য, নিঃসন্দেহে কোনো দলের নেতা যদি কথা বলেন তার দলের বক্তব্য হবে, এটাই স্বাভাবিক। তার পাশাপাশি তিনি যে মন্তব্য করবেন সেই মন্তব্যের দ্বারা তার কর্মীদের, তার সমর্থকদের, তার দলের যারা অনুগামী তাদেরকে অনুপ্রাণিত করবেন, প্রভাবিত করবেন, এটা স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, যে নেতা বক্তব্য রেখেছেন, যে দলের নেতা বক্তব্য রেখেছেন, সেটা সেই দল বা নেতা দায়িত্ব নেবেন যদি পরিস্থিতি খারাপ হয়। যে আশঙ্কা আইপিএফটি করছে। এখন প্রশ্ন হলো, সামগ্রিক বিষয়গুলো নিয়ে কে কথা বলবে? অবশ্যই স্বরাষ্ট্র দপ্তর কথা বলবে, স্বরাষ্ট্র মন্ত্রক কথা বলবে, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন রাজ্যের এবং কেন্দ্রের। তিনি এই পরিস্থিতি নিয়ে কথা বলবেন, এই পরিস্থিতির উপর তার নজর থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ত্রিপুরা হোক, গোটা দেশের প্রেক্ষাপটে হোক, দিল্লির যন্তর মন্ত্রে দাঁড়িয়ে মন্তব্য হোক, তারপর স্বরাষ্ট্র দপ্তরের যখন কোনো বক্তব্য নেই, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি বলছেন আইপিএফটির নেতৃত্ব। তারা তাদের মতন করে কথাগুলো বলছিলেন, তারা তাদের মতন করে বিষয়বস্তু উপস্থাপন করেছেন। যে প্রেক্ষাপট বা যে উদ্দেশ্য, যে কর্মসূচিকে জোরালো করা হয়েছিল ডেভিড মোরাসিংয়ের নেতৃত্বে আন্দোলন কর্মসূচি থেকে। নমস্কার, কে বলছেন? দাদা, আমি সুনীল কুমার দাস বলছি, বিমানের পক্ষ থেকে বলছি। কথা বলুন। দেখুন, উত্তরবাবু যে কথাটা বলছেন, উনি আসলে কোন ইতিহাস উনি জানেন না। উনি তো অনেক ছোট, আপনার থেকেও ছোট করেছেন। ইতিহাস ভারতবর্ষের কোন রাজনীতির ইতিহাস নেতা হয়েছিল শুধু উপজাতিদের হিন্দু ভাইরা, আমরাও সাপোর্ট বাঙালিরা প্রচুর যারা রাজনীতি জানে তারাও সাপোর্ট দিতে দেওয়ার কারণে প্রচুর কিছু রাজনীতি দল করতে সফল হয়েছে। এখন আপনি দেখেন, একবার বাঙালির সাথে উপজাতিদের লড়াই হচ্ছে, সত্যি কথা। উপজাতিদের মধ্যে তো ত্রিপুরা রাজ্যে আরো 8-10টা জাতি আছে, কুকি, মিজু, আপনার চাকমা,
তো বহুত আছে রিয়ান। তো উনি কোন জাতি? উনি কি পাঠাচ্ছে সমস্ত উপজাতি মন রাখার জন্য? এইখানে আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, যারা রাজনীতি জানে না ও মানসিকতা, এদের মানসিকতা ভালো না, আমার বিভ্রান্তি সৃষ্টি করে দিয়ে একটা সমাজের মধ্যে সমাজটাকে বিভিন্ন শিক্ষায় নেওয়া একটা ভূমিকা পালন হয়। যেমন করে আমরা বাঙালিরা তেমনি পদ্ধতি, কিন্তু সাপোর্টার ওনার সাপোর্টার এখন থাকবে না পদ্ধতি কিশোর। উনি যত কিছু বলুক ওনার সাপোর্টার কিন্তু কমে যাবে না। ওনার মানসিক বিমারী বাঙালিদের প্রতি। তো একলা ওনার মানসিক বিমারী হলে তো বাঙালি কিছু করতে পারবো না। তো বাঙালিরাও একটা না একটা আমরা ভাষা বিশাল বড় ভারত, বিশাল বড় ভারত, ভারত ছাড়া ছোট না বোঝা বা ত্রিপুরা রাজ্যটাও বিশাল ত্রিপুরা, ত্রিপুরা তারা ছোট করাটা ভালো হবে না। তাহলে আমাদের ঘুরতে থাকতে ধরেন আমার ইচ্ছা করতে জম্মু যাবো, আমার ইচ্ছে হচ্ছে কাবুদি যাবো, কেউ ব্যবসা সুস্থ যাবে, কেউ চাকরি সুস্থ যাবে। তাই ওইগুলি কি ভাবে বাঙালিরা না ভাবে পদ্ধতি ভাবছে? প্রচুর বাংলা উপজাতিরা আমরা সাথে ভালো সম্পর্ক বিয়ে শাদিও করতেছে, তারপরে সেটাই হানো লেখা ওটা থাকছে। একটা মূর্খের কথা যদি বাঙালিরা মধ্যে তো অনেক শিক্ষিত উপজাতির শিক্ষা দিতে বাঙালিরা, নাহলে কোনোদিন হতো না। আর বিশাল বড় বাংলাদেশে ত্রিপুরা রাজ্যে রাজারা উপজাতিরা চলতে হয়েছে আজ থেকে 100 বছর আগের কথা যদি আমরা ভাবি। কুতুবনার কাকা সুচিন্দ্র বর্মন বাঙালি সমাজে ওনার জীবনযাপন করছে, বাঙালি শিক্ষা শিক্ষা দিচ্ছে। তো এইগুলি জানা দরকার, ইতিহাস জানে না সমস্ত বাঙালিদের কাছে থাকবে। আমাদের বিমানের পক্ষ থেকে উপজাতিদের কাছেও থাকবে চাকমা, রিয়াং, কুকি যত আছে দেবমা, যাতে বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়। তবে আমরা সবাই নিজের মানুষ, বড় ত্রিপুরা আমরা চাই। আমরা বিশাল ভারতবর্ষের যে ইচ্ছা আছে এটা আমরা চাই, মানে নির্বিঘ্নে যাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। অযথা সমস্যা মানে লাভ নেই। এই বাঙালিরও কিছু মানে একটা দোয়া করতে পারছে না কিছু নেতা, যারা বিভ্রান্তি করে আমাদেরকে একটা সমস্যা উপজাতি মতো করতেছে। তো তারা আমরা সেদিন বৈঠকে আইপিএফটির নেতৃত্বের কি বক্তব্য আমরা একবার শুনবো। আমরা আইপিএফটির নেতৃত্ব সেদিন বৈঠক করেছিলেন আগরতলায়, এবং সেই বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি কি বলছেন আমরা একবার শুনবো, এবং সেই বৈঠকের পর দলের তরফে যে উদ্বেগ পরিস্থিতি নিয়ে কার্যত তাই প্রকাশ করা হয়েছিল। এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে। তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি। বিশেষত আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি, তারা তাদের একটা ড্রেস লাঠি নিয়ে তারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে। এটার পরে আমাদের ত্রিপুরা মোটা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে, আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাইনি। কিন্তু একটা সিচুয়েশন, আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করবো না বা বলবো না। যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কিনা, যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা, যেহেতু আমরাও সরকারের শরিক দল, আইপিএফটি সরকারের শরিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে, যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টির আকর্ষণ আমরা করাবো, এইরকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। এটাই মূলত আজকে মিটিং। মন্তব্য করবো না। এই ঘটনার মধ্য দিয়ে যাতে রাজ্যের আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয়, এটার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ আমরা করে, যাতে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে মুখ্যমন্ত্রী বা এটাই। এবার সেক্ষেত্রে এটা তো কোনো পলিটিক্যাল ইস্যু নয়, আমরা এই ম্যাটারে আমরা কিছু বলবো।
অনেক আশঙ্কা করছেন তাহলে এই বক্তব্য নিয়ে তাদের বক্তব্যের মধ্যে তারা যে পক্ষ প্রতিপক্ষ যেভাবে তারা বক্তব্য রেখেছে এটা তো তাদের নিজস্ব ব্যাপার, এটা কোনো অন্য দলের এখানে কোনো এফেক্ট নেই। তো এই থেকে শৃঙ্খলা যাতে অবনতি না হয়। নমস্কার, কে বলছেন? আপনারা দেখাচ্ছেন এই যে আগরতলা যে দাবি করল মহারাজ আমরা বাঙালি আর শিক্ষা মতো সর্বপ্রথমে আমি জানাই যে তারা সম্মেলন করলো তাদেরকে ধন্যবাদ। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ত্রিপুরা শান্তির জন্য, তাতে লয়ানরা ঠিকভাবে থাকে। তারা আশঙ্কা করছে এই পরিস্থিতিতে লয়ানরা খারাপের দিকে করতে পারে। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যে তারা দেখা করে করতেই পারছেন দেখে ওই সন্তানটা বাঙালি হলেও তাদেরকে ধন্যবাদ জানালাম, কারণ আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা পরিস্থিতি ধারণ করছেন, কারণ ওনার দলের লোকরা যে ধরনের কথা বার্তা বলে, যেমন উনি নিজে একজন এই যে শিক্ষা মোটা ছুটি নিয়ে বলতে পারেন আগরতলাটা আমার মানুষের আগরতলাটা ওনার। তারপরে উনি বলতে পারেন আমরা বলতে পারেন থাকতে পারি আমার দ্বারা এইখানে যে লোকরা বসবাস করে তারা কি ভাড়া দিচ্ছেন, উনি কি প্রমাণ দিয়ে বলতে পারবেন যে আমি ভাড়া দিয়ে এসেছি টাকাটা, কেন তাহলে ওনার থাকবে না? তাহলে এই ধরনের কথাটা বলে উনি কি করেন উপজাতি অংশে মামুনের সঙ্গে দেখতে কিভাবে পরিস্থিতি ধারণ করতেন মায়া স্বরূপ উনি কিন্তু একটা বিজ্ঞান্ত করেন। আর যদি আমরা কিছু কথা তাদের দৃষ্টি আসে নিশ্চয়ই বাঙালি আমি বলবো ওনারা একটু সমৃদ্ধ হয়েছে কথা বলা উচিত, কারণ আমরা চিত্ররাজ্যে কিন্তু সবাই মিলে একসাথে বসবাস করবো। তো কয়েকদিন পর পর দেখা গেল যে এমন করতে তখন থেকে তার মাধ্যমে ত্রিপুরাজ্যটা ভেঙে যাচ্ছে। সেই জিনিসটা যাতে না হয় মাননীয় মুখ্যমন্ত্রী নজর দরকার। কারণ সেই কথা বলছি কারণ বলতে বিক্রি করবেন কিন্তু কষ্ট যেটা শিক্ষামতা কথাও বলেন না মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ বলে বিজেপি দলের পূর্ণ ভারত একটা কথাও বলেন না যে এই ধরনের ভাষাগুলি বলতে তাদের উজ্জ্বল হয়ে কি ঘুমর কি আছে আমরা বুঝে নেব যে হয়তো এই বিজেপি দলটা মহাসিন্দর দিয়ে এগুলি করাচ্ছে। কেন করাচ্ছে? শিক্ষার যে লোক তারা কিন্তু সরল সোজা তাদেরকে সৎকারটা করার জন্য একটা দাঙ্গা চেষ্টা করে, কারণ তারা যাতে এই দলের লোকে থাকে দলের বিজেপিকে সাপোর্ট করে ওই বিশ্বাস কথা থাকার জন্য এই সরল মানুষ মুখানা এই ঘটনাটি করতে। এবং সে বক্তব্য আইপিএফটির নেতৃত্বের সে বক্তব্য একেবারে রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি ছেলে মধ্যে বলছি এটা তুলছেন যা আরো কিছু আগ্রহী হয়েছিল অজিতে যা উনি একজন রাজপুত্র ওখানে রাজা নাই না থাকলেও তো বংশধর একটা আছে আসি যে এই ধরনের পাগলাগিরি যে করে যত ঢাল বংশধরে এমনিতে তো দেখে যা আরো দুটো আসি এদেরও অবশিষ্ট কিছু রাখতে চায় না, কারণ রাজা সমান লেগে আসা তাকে উপজাতি যে ওনার দাদু মানিক্য বাহাদুর উনি তো রাজা ছিলেন। ওনার মেলে তো এই ত্রিপুরাতে রাজ্যবাসীর মিলন ক্ষেত্র ছিল। আমি তো বলিনি এই যারা উপজাতি তারা বাঙালি এরকম কিছু তো বলিনি তারা।
কারণ লাগে না সে সময় সমান, এটি হচ্ছে রাজনীতি, রাজনীতি। তো উনি এবার আবার একটা রাজনীতি দলের সঙ্গে একটা এই মাথা হইয়া দাঁড়াইছে যে মাথা এই দুটো ঠিক না। উনি রাজনীতি করতে পারে না, উনি রাজপুত্র, উনি সরাসরি থাকবেন যে না আমার কাছে কোনো রাজ্যের রাজ্য বলে স্বপ্ন নাই। তীব্র নাগরিক, ভারতের নাগরিক যারা আছে তীব্রতে বসবাস করে সবাই আমার সন্তান, এটা হলো রাজার কথা। যে না তো সেরা উনি আগরতলা উনার এগুলি তো ঠিক না, এগুলি বলে তো জনগণ খেপে যাবে। জনগণ খেপে গিয়ে যখন আগরতলা আসবেন তখন মানুষে তো ডিল মারতে শুরু করবো, কি বলেছে তোমার আগরতলা দেখি তুমি বলতে পারবে কি? হ্যাঁ, তাহলে তিনি যখন বলবে মানুষ যখন উনি কোথায় যাবেন, আজই যা তাড়াতাড়ি যেখানে বলেছেন যে রাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ, কিন্তু রাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত। আজকে যে মন্ত্রী আছেন উনি ওনাকে গ্রেপ্তার না করলো, ওনাকে একটা শাসন করা উচিত আছে যে তুমি রাজপুত্র হয়ে এই ধরনের কথা বলতে পারো না, তুমি অফিসে এবং আগরতলাকে, আগরতলা সবার রাজ্য সবার আগরতলা হয়তো তোমার কি জন্ম এলো, তুমি রাজতন্ত্রের শাসন করতেছ, গণতন্ত্র মুখ্যমন্ত্রী বলতে পারে না যে আগরতলা আমার, প্রধানমন্ত্রী বলতে পারে না যে দিল্লির প্রধানমন্ত্রী, কাজে এই ধরনের ভাষা বলতে পারে না। আজকে আপনি যেটা বলছেন এটা খুবই প্রাসঙ্গিক এবং আমি মনে করি যে মন্ত্রী আছেন, হ্যাঁ উনি ওনাকে ডেকে এনে একটা মগজ দোলাই দেওয়া উচিত, তবে উনি কি করবেন, নাহলে এই পাগলা দিতে রাজভবনের সঙ্গে দংশন দেবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি মোবাইল বলছি। কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার কথা বলুন। হ্যালো, আপনি লাইভে আছেন তো? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, আপনার বক্তব্য রাখুন। হ্যালো, আপনার বক্তব্য রাখুন। আপনি ওইখানে নেটওয়ার্ক নেই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি স্পষ্ট শুনছি, আপনার বক্তব্য রাখুন। আপনার কথাটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমরা আপনাদের প্রত্যেকের কাছে বলি, যখন আপনারা আমাদের সঙ্গে কথা বলেন অন্য কোনো মাধ্যম থেকে কথা শুনতে চেষ্টা করবেন না, সরাসরি যোগাযোগ স্থাপনের পর বক্তব্য রাখবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কথা বলুন। বলছিলাম যে আমরা দেখুন সেই যখন সে ক্ষমতা ছিল, ক্ষমতা যখন আসছিল তখন ও কংগ্রেস, ঠিক আছে, ওর পক্ষ দেখেন আপনারা যারা বলছে আমরা সবজিদের কথা দেশে সবজিরা তার সাথে আপনার দেখে মিলাই দেখেন তখন সেই রাষ্ট্রগুলি কংগ্রেস সঙ্গে জড়িত ছিল, কংগ্রেস করতো না, তার মায়া কিন্তু কংগ্রেস থেকে লিখিত তারা ওরা কিন্তু রাজনীতি করিয়ে কংগ্রেসে লিখতে, তারপরে গঠিত হয়েছে কংগ্রেস সম্পর্কে একটা নিয়ে ও সরকার বিরোধী কথা বলছে, তখন এক মেয়ের পক্ষে ছিল এনডিএ সরকার, কংগ্রেস ছিল হবে না, আর অভিযোগে হবে দুইটা আলাদা আলাদা মত হয়েছে। মতের পরে অভিযুক্ত ছাড়িয়ে থাকা যাবে না, করলে কারণ দিয়ে আমরা পাখি শুরু পাখি দিয়ে মিলে আলাদা আলাদা
সঙ্গে বেলে এটা বেলে বাচ্চা দেশটার দিকে বাইশটার দিকে ফাঁকি দিয়েছে বিধানসভার এই কাজে আমরা খবরে দেখেছি গাড়ি দিয়েছে বিভিন্ন পুরা সুযোগ দেখেছি শুক্র রাজ্যে সদস্য 100 সাহস উপরে স্বরাষ্ট্রমন্ত্রী আকাশে ইংরেজের উপনয় আকাশে ভারত করছে স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগিতার চেষ্টা হচ্ছে এই আন্দোলন হলে সর্বাঙ্গলে হঠাৎ করে আন্দোলন তারা করতে আসে সর্বাঙ্গলে রাজনৈতিক দল না তারা বাঙালি এখানে লড়াই করতে বা থাকবে সমস্যা হলো কি আমরা বাঙালি যারা হঠাৎ করে তারা করতে যাওয়া আপনারা আদিবাসী দিয়ে বাংলা করাইয়া বিশেষ সাইজে দিয়ে এটা সেটিও ইতিবাসী বাংলা হয়েছে সেই বাংলা পরিস্থিতি এটা পরিচালনা ভাবে তৈরিটা আসতে করছে সকলে এরকম ভাবে পাঁচটা প্ল্যানিংও ভালো নিয়ম করেছে ওটা আরো হলো মূল থাকা কিরকম করে রাখবে আমরা আরো কিছু বক্তব্য অবশ্যই শুনবো, আপনাদের কথা শুনবো যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। অনুরোধ করবো আরেকবার চেষ্টা করবেন, আপনার বক্তব্য রাখবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। কথা বলে মানে তো অমৃত করছে আলাদা করে জীবনের কথা বলছে দেখা করে আমরা তারিখ তো সিদ্ধান্ত করেনি, আমরা কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, কথা বলুন। আমরা বিষয়ে কথা বলছি যে মালিক ইস্যুতে পরিস্থিতি অন্যরকম দেখছেন আইপিএফটির নেতৃত্ব এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। স্যার আমি বলছি যেটা যে এখন ত্রিপুরার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় যেটা বিভিন্ন নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ত্রিপুরাটা অ্যাকচুয়ালি এই কথা বলে উদ্ভাবন কোথা থেকে হয়েছে সেটা আপনারা কি নিউজের মধ্যে দেখিয়েছেন? ত্রিপুরার মধ্যে প্রথম যে এই ভাইরাসটা ছড়িয়েছে এই যে দেববর্মার বাঙালিদের মধ্যে প্রাচার বাঙালিদের মধ্যে যে কার্যকারী যে সুরসুরি বার্তা কে তুলেছে প্রথম আপনারা কি খেয়াল করছেন? প্রচুর আমার বন্ধু ট্রাইবেল নন ট্রাইবেল প্রচুর আমার বন্ধু রাজীব বিকাশ আমরা সব একসাথে আসলাম একসাথে পড়তাম, কিন্তু এই যে ট্রাইবেল ত্রিপুরা কার যে সুরসুরি বার্তা কে তুলেছে প্রথম ত্রিপুরা সেটা আপনারা কি রক্ষা করেছেন স্যার? হ্যালো, আপনার বক্তব্য রাখুন। না আপনি কি ওইগুলো লক্ষ্য করেছেন কিনা স্যার? আমি সেটা বলছি যেই সময় গৌরাঙ্গ বলছে যে আগরতলা কার তেলিয়ামুড়া কার তখন আপনি একটু খেয়াল করেছেন যে গৌরাঙ্গ রুদ্র যে ওইটা কি কোন সুরে কথা বলে বলছে ওইটা একটা বিভেদ সৃষ্টি কার জায়গায় যে কোনো মানে কাজ মানে বিভিন্ন ধরনের শত্রুতার মনোভাব মানে ত্রিপুরার মধ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করার মনোভাব। কারণ গৌরাঙ্গ রুদ্র সে আগে ছিল কল্যাণপুরে আগে যে ঘটনাগুলি হয়েছে আমার তো সম্ভবত মনে হয় যে গৌরাঙ্গ রুদ্র বলে করিয়েছে। তো ওই বিষয়গুলো আপনার খবরে নিয়ে তুলেন। উনি ত্রিপুরার মধ্যে বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। ঠিক আছে, আমি ভাবতাম যে বিক্রম মালিক যে মহারাজের উনিও ভুল করেছেন, তবু প্রথম ভুল করে করেছেন সেটা তো দেখার বিষয়। গৌরাঙ্গ রুদ্র বলেছিল তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন এই কথা। এটা
এটা সবাই জানে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া নিউজ সবকিছু ওই খবরটাই তোলা হচ্ছে, বাকি খবরটা তো আর তোলা হচ্ছে না। ওটা দেখুন আপনারা, কারণ এখানে আমরা সবাই বিভেদ মনে ভালোবাসা দিয়ে বাঁচতে হয়। ত্রিপুরা হচ্ছে এখানে ট্রাইবেল নন ট্রাইবেল সবারই আস্থা, সবারই থাকার জায়গা। কিন্তু এইখানে যে এই যে পরিবেশ ভয়ঙ্কর সৃষ্টিকারী সুরসুরি বাস্তব গোড়াল দিচ্ছে, সেটা তো আপনারা খবরের মধ্যে তুলে ধরুন। ওকে জন্য শাস্তি দেওয়া হয়। আমার তো মনে হয় যে কল্যাণপুরে যে আগে পরিস্থিতি হয়েছিল 2000 থেকে এখানে ভয়ঙ্কর একটা বাংলা থেকে, আমার তো মনে হয় যে গোড়াল বলে হাত আছে এখানে। হ্যালো, আপনার কথা প্রত্যেকে শুনছেন, আপনি বলুন। আমরা বরাবরই বলি এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের মন থেকে কথা বলার অনুষ্ঠান। আপনাদের বক্তব্য অবশ্যই নিজস্ব বক্তব্য, আমরা সেদিক থেকে প্রত্যেকের কথা শুনি। রাজনৈতিক দলের নেতৃত্বের তরফে কি বক্তব্য আমরা শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। কথা বলুন। হ্যাঁ স্যার, আমি বাংলাদেশ বলছি। ভারতবর্ষে মানে কি স্যার, এখানে প্রত্যেকের মধ্যে করে রয়েছে এই বীজমন্ত্রী হলো কল্যাণ ও পাঁচশক্তি মূল শক্তি নিতে রয়েছে। তাই তীব্র সাম্প্রদায়িকতা জাতির দেশের বা রাজ্যের বক্তব্য বা বিপজ্জনক। তাছাড়া এদেশের নাগরিক কারা হবে সেটা স্যার আইনের সামনে রয়েছে। নমস্কার। জলদি আমরা ব্যবহার শুধু বাঙালি জাতিকে যে অপমান করছে, আগরতলাকে অপমান করছে, বাসীকে অপমান করছে, তা নয়, গোটা ত্রিপুরাবাসীকে এবং সংবিধানকে তিনি অপমান করছে। এইভাবে বলতে পারেন না। এবং যেটা বলা হয়েছে বড় বোন সিপি সিং, যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন, তিনি কি করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনা তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন। এবং যেটা আমরা লক্ষ্য করছি, তাদের যে কথাবার্তা, তাদের যে আচরণ, আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য, এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা, এটা একটা উপলক্ষ মাত্র। প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতিকে উৎখাতের একটা ব্যবস্থা। এই যে ঘটনাটা ঘটেছে, আজকে এরা শাসক দলের অংশীদার, শাসক দল এটা কি করে মেনে নিচ্ছে? এটা অদ্ভুত ব্যাপার। এখানে একটা অন্যায় কাজ, সংবিধান বিরোধী কাজ। তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিকৃতি করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিন একটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন? যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই সমস্যা পরিস্থিতির প্রভাব সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ শিশুজি তথা তার এই দল তথা, এবং তাতে যারা সামনে থেকে পেছন থেকে মদত যোগাচ্ছে তারা এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে। ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না। এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, তাদের এই প্ররোচনায় কেউ যাতে এই তাদের পাতা ফাঁদে পা না দেয়। এবং আমরা বলছেন এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার বলছি। কথা বলুন। হ্যালো, কথা বলুন, লাইভে আছেন, শোনা যাচ্ছে। হ্যালো, লাইভ আপনি বক্তব্য রাখুন, আপনি বিষয়টা নিয়ে একটু উপহার ছিল আর কি। কথা বলুন। ব্যাপারটা হচ্ছে দেখতে পেলাম আপনার একটা তো আমরা বাঙালি দলের যে ওটাতে আপনার এইসব স্লোগান দিচ্ছে, এটা তো সম্পূর্ণ ঠিক নয়, এটা একটা জিনিস। তো ওইদিকে অন্য দলের যারা এসব করছে, তো এখানে এটা সরকারের যে আপনার চিকিৎসা বা অন্যরা, তারা তো এটা দেখা উচিত, কারণ এটা একটা দাঙ্গা পরিস্থিতি হচ্ছে। আগে একবার আক্রমণের সময় তাদেরই মানে এভাবে একটু ছবি দিয়ে লাগানো হয়েছিল, সেই জিনিস করছে আর কথা কথা বলতে এদেরকে বাংলাদেশি, আর কিভাবে বাংলাদেশে তো ইন্ডিয়া থেকে হয়েছে, এদের থেকে যদি বার্মিক বলেছে তখন ওরা কেন চাইতেছে, এদেরকেও তো এদেরও তো অনেক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে এসছে, তো এটা তো ঠিক না। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে মালিকেরা নিয়ে একটা রকমের ফি আছে,
কেউ কি এখানে কোনো ধ্যান করেছে মানুষেরা আগরতলা শহরের বা ত্রিপুরা শহরের এই দলটা আন্দামানের এই তাদেরকেও পুরোপুরি নিযুক্ত করা উচিত। আর অন্য দল থেকে যারা এইসব মানে আজে বাজে কথাবার্তা বলছে ওদেরকে আইনি প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত আমার মতে। এটা সবাই সম্মতি দেবে, যারা সম্মতি দেবে না তারা তার মানে উগ্রতাকে সুস্থ করেছে, এটাই বলার ছিল আর কি। ধন্যবাদ। পুত্র এবং স্বাধীনতার রূপকার আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি। আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা কারোর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের এই আন্দোলন। কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। নমস্কার, কে বলছেন? ত্রিপুরা সফর করেছিলেন তিনি। একটা যে সৃষ্টি পরিস্থিতি আকার ধারণ করছে আমার মনে হয় প্রত্যেকটা সুপ্রিম কোর্ট সেটার মধ্যে হস্তক্ষেপ করা উচিত। কারণ তারা মানে বিভিন্ন দেশের মধ্যে দেখতে এরকম সুস্থিতিতেই কিন্তু বড় আকার ধারণ করছে, যেমন নেপাল, বাংলাদেশ, বিভিন্ন জায়গায়। তা আমরা এখনো শান্তি আছি। শান্তি থাকা সময় আমি মানে একটা দাবি রাখবো মাননীয় সুপ্রিম কোর্ট মহাশয় হস্তক্ষেপ করেন, নয়তো ত্রিপুরার যেটা কিন্তু রাজনীতিক আস্থা হয়ে দাঁড়াচ্ছে। রাজনীতিক আস্থার কারণে ত্রিপুরা দেখবেন সুন্দর কোনো বিচার হবে না, কিছু হবে। অতএব আমরা কিন্তু সবাই বাঙালি উভয়ই কিন্তু বিপদে হবো। কারণ এই যে আগেও আমরা দেখতাম, এখনো দেখতেছি সেই সুস্থি এর মধ্যে এই দল সেই দলের কথা, এখন দেখছি যে কেউ বিশ্বের কথা বলছে। যদি বিরোধী দল বলে থাকে আমরা মঙ্গলের দল যদি দুষ করে থাকে তাদেরকে অ্যারেস্ট করা হোক, আর মতো দলের লোক যদি দুষ করে থাকে তাকে অ্যারেস্ট করা হোক। তাদেরকে স্মৃতি ফুটেছে, তাদের মুখের ভাষাগুলি সব জানা হয়েছে। তারা যদি দোষ করে তাদের বিরুদ্ধে মানে ক্ষমা এত তাড়াতাড়ি করা উচিত না, তাদেরকে একটু শাস্তি করা উচিত, তাদেরকে জেলে পুরানো অবশ্যই দরকার। আমার মনে হয় এটার ব্যাপারে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী কতটুকু করবেন আমি জানি না। এটা সুপ্রিম কোর্ট মানে হস্তক্ষেপ করা এরকম যেই রাজ্যে এরকম সত্যি দিয়ে কথা বলে, এরকম খারাপ কথা বলে, দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত আমার মনে হয়। তাইলে ভারতবর্ষ ভালো থাকবে, শুধু রাজ্য না থাকবে, সারা ভারতবর্ষ ভালো থাকবে। আমরা দেখতেছি আসার মধ্যে বিভিন্ন জায়গাতে উচ্চারণমূলক কথা হচ্ছে, এগুলি কিন্তু একটা বিচার হচ্ছে। তো মাননীয় প্রদ্যুৎ কিশোর মহাশয় উনি রাজার ছেলে বলেন, কিন্তু উনি কিন্তু আজকে থেকে না, প্রথম থেকেই কিন্তু উনি নির্দেশমূলক কথা বলছেন। একটা রাজার ছেলে তো ত্রিপুরা রাজ্যে যতজন লোক বাস করে থাকে সবাই কিন্তু রাজার সন্তান হিসাবেই দেখছেন আগে যে রাজারা দেশ শাসন করছে। কিন্তু উনি কি করেন, শুধু একটা জাতির পক্ষে কথা বলেন। উনি রাজার ছেলে কি একটা জাতির পক্ষে কথা বলেন, ওনার তো প্রথম অন্যায় তৈরি হয়। এইভাবে রাজা মেনে নেওয়া উচিত না। আমার মনে হয় উপজাতি অংশের মানুষরাও বোঝা উচিত যে ওনাকে রাজনীতিক না। রাজা যদি সবাইকে আপন করে না নিতে পারে তাহলে তো রাজা বলাটাও ওনাকে ঠিক নয়। উনি প্রথম থেকে যখন শিক্ষামতা সাজাইছে তারা এখনো ইন্ডিয়ান ব্যাপার তো নিশ্চয়ই থাকবো, কিন্তু উনি সেভাবে চলতে না। উনি ওনার পিতা যখন রাজা ছিল পিতা কিভাবে চলছে উনি কি একবার দেখেছেন? ওনার আদর্শটাকে একবার দেখছেন? ওনার মা বাবা কিভাবে মানে মানে সেভাবে তারা শাসন করেছিল, তাদের ভাষার কি ওনার মতো করেছে? ওনার বাবা কি কোনোদিন এ কথা বলেছে? উনি যেভাবে আগরতলা আমার এসেলাম, ওনার বাবা কি কোনোদিন এ কথা বলেছে? না, আমরা তো কোনোদিন দেখিনি। ওনার বাবার কথাগুলো আমরা জানতে পারলাম, ইতিহাসের মধ্যে দেখলাম উনি তো প্রজাগণকে ভালোভাবেই দেখেছেন। তো উনি প্রত্যেকের সরকার তিনি মন্তব্য করেছিলেন সাংবাদিকদের কাছে যে ইহুদি গণহত্যা আমরা জানি পৃথিবীর মধ্যে বৃহত্তম গণহত্যা। তিনি বলেছেন না, ইহুদি গণহত্যাকে ছাপিয়ে গেছে ত্রিপুরাতে বাঙালি গণহত্যা। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই নিয়ে আমরা যখন সারা ত্রিপুরা আন্দোলন শুরু করি আমরা তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মিশন বাবুর কাছে দাবি তুলি যে গণহত্যা কাদের চক্রান্ত হয়েছে। বিচার বিভাগে তদন্ত কমিশন, হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে এটা আসলে তদন্ত কমিশন করতে হবে। তো ডিস্ট্রিক্ট যে কথা বললেন এটা নিয়ে অনুসন্ধান কি আপনি যদি একটু পুরানো ইতিহাস থাকলেন ওনার পূর্বপুরুষরা ওইখানে আজকে ওইখানে মানে আমরা এবং এই সমস্ত কিছু যে আগরতলাতে আজকে আমরা যে বন্ধ করি এগুলো কিন্তু ওনার পূর্বপুরুষরাই করছিল। হয়তো উনি মানে আবেগবশত একটা কথা করছেন, এটা নিয়ে থেকে টানাটানা একটু ধরেন আইপিএস ওরা
প্রত্যেকে যে পরিস্থিতিতে মধ্যে খুব একটা ভালো দিচ্ছে না, ওরা স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপটা দিয়ে একটু বাড়াবাড়ি করাতে দেখলাম ভালো হতো। দোষীদের চিহ্নিত করতে হবে, শাস্তি দিতে হবে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি বা অন্যরা তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তা দিয়ে পুনর্বাসন দিতে হবে। তিনি বলছিলেন যে সিপিএম যতদিন পাওয়ারে থাকবে ততদিন তদন্ত কমিশন হবে না। তাহলে এটা কি ইঙ্গিত করে যে এই ঘটনার পেছনে সিপিএম দেয়, নইলে কেন এটা করছে না? দুই, তিনি 84 সালে কলকাতা বিমানবন্দরে গেলে সাংবাদিকরা প্রশ্ন করলে এই গণহত্যা সম্পর্কে বললেন যে আমি যদি উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম। করে উগ্রপন্থী কাজকে তিনি সমর্থন করেন। আমি বলছি, কথা বলুন। হ্যালো হ্যালো কথা বলুন। হ্যাঁ, আমি আজকের বিষয়ে জানতে চাই আপনাকে লাইভের মাধ্যমে একটা কোন বিষয়ে কথা হচ্ছে। কাজকে তিনি সমর্থন করেন, তার ইঙ্গিত রয়েছে। শুধু তাই না, মানিক সরকার যিনি কদিন আগে আমরা বাঙালিকে সন্ত্রাসবাদী বলেছেন, 2000 সালে ওইখানে তেলিয়ামোড়াতে একটা সূর্য সেনের স্ট্যাচু আছে, সেখানকার একটা অনুষ্ঠান চলছিল 12ই জানুয়ারি। সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ত্রিপুরাতে এই যে যারা এই ধরনের উগ্রপন্থা কাজ করছে, আমরা মনে করি যে তারা স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে যখন করছেন, আমি সেই যুবকদের দূর যুবকদের দূর দিচ্ছে। কমরেড বাদল চৌধুরী 99 সালে বললেন উগ্রপন্থীও চাইলে এবং দেশের মানুষ চাইলে তাদের স্বাধীনতা দেওয়া যাবে। 2000 সালে বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেন রাজ্যের প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ঘাটে ক্ষমতা তুলে দিতেও আমরা রাজি আছি। এই যে বক্তব্যগুলি, এই বক্তব্যগুলি থেকে পরিষ্কার বোঝা যায় না যে উগ্রপন্থী কাজকে তারা সমর্থন করেন, এবং তাদের এই বক্তব্যের জন্যই তো উগ্রপন্থী রাজকারা পেয়েছে। পরবর্তীকালেও আমরা দেখলাম এই উগ্রপন্থী আত্মসমর্পণের নামে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে, বাম আমলে হয়েছে, পরবর্তী জুট কংগ্রেস আমলে হয়েছে, এখনো তা চলছে। সেটা যে উগ্রপন্থীরা পুরস্কার পাচ্ছে বাঙালি খুন করলে, জামায়াতের পাচ্ছে, তারা বাঙালি খুন করছে। এই যে বিষয়টা, এটা পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে কাজের পেছনে সিপিএম মদত আছে। কংগ্রেসের রাজনৈতিক স্বার্থে মাঝখানে তাদেরকে নিয়ে খেলা খেলেছে, বিজয়াঙ্কলকে তাদের দলে টেনে নিয়ে ত্রিপুরা 3টা সিট সমুদ্র শান্তিবাজার তুলে দিয়েছে, এবং বর্তমানে একই খেলা চলছে। যার জন্য আজকে এত বছরের এই যে উগ্রপন্থী সমস্যার এখনো সমাধান নেই। এত হাজার হাজার উগ্রপন্থী সারেন্ডার করার পর এখনো উগ্রপন্থী সারেন্ডার চলছে, টাকা পয়সা দেওয়া। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য। তার পাশাপাশি এই অনুষ্ঠান থেকে অনেকেই মতামত ব্যক্ত করেছেন। আমরা আশা রাখছি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গোটা বিষয়গুলোর প্রতি একটু বাড়তি নজর দেবেন, এই প্রত্যাশা এই রাজ্যের এবং অবশ্যই নাগরিকদের আছে, এবং বিরাট অংশের নাগরিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ রয়েছে। আপনারা দেখতে থাকুন টিভি 24। আজ পর্যন্ত নমস্কার, শুভরাত্রি।